আওয়ামী লীগকে ধরা উচিত অর্গানাইজ ক্রাইম আউটফুট হিসাবে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত এবং আমি ওইটার পক্ষে। হ্যাঁ, আপনি যেইভাবে ব্যান করে দেওয়ার পক্ষে আমি না, তবে আমি মনে করি তাদের বিরুদ্ধে এটা করা উচিত। আচ্ছা, সে সময়ের কিন্তু যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল, সে সময় যে লিডারশিপ ছিল, তারা ছিল করাপ্ট লিডারশিপ। উনারা করাপ্ট লিডারশিপকে খুশি করে করে জেনারেল হয়েছেন বা সেক্রেটারি হয়েছেন। এটা মনে রাখতে হবে। উনারা ওই করাপ্টের সাথে কাজ করেছে। আমার কথা হচ্ছে আওয়ামী লীগকে ব্যান করা, আমিও এটার সাপোর্টার না। কিন্তু ওনারা একটা কথা বলেছেন, ওনারা অধ্যাদেশে কোনো সংগঠনকে ব্যান করা রাখেন নাই। কিন্তু আমি একটু দেখলাম যে ওখানে ওনারা বলেছেন যে সন্ত্রাস দমন আইনে কিন্তু করা, মানে যদি সন্ত্রাস করে থাকেন তারা সন্ত্রাস দমন আইনে পড়বেন। যদি নির্বাচনে উল্টোপাল্টা করে থাকেন তাহলে নির্বাচন আইনে পড়বেন। আপনার পার্টি অ্যাক্ট আছে, একটা অ্যাক্ট বোধহয় অর্ডিন্যান্স 1978 আছে। আপনি যদি সেটার ব্যত্যয় ঘটিয়ে থাকেন সেটা হবে। আমার কাছে সবচেয়ে যেটা মনে হয়, আপনারা যেটা আমেরিকাতে দুইজন থাকেন আমেরিকাতে, ওখানে একটা ল আছে, নাম হচ্ছে রিকো। আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশের এই বড় রাজনৈতিক দলগুলো আসলে সংগঠিত অপরাধী চক্র। কারণ উনারা সারাক্ষণই ষড়যন্ত্র করবেন যে কিভাবে, ওখানে কিন্তু কতগুলো কথা আছে, 3 জনের বেশি হতে হবে, 3 জন অথবা তার অধিক হতে হবে। তারা একটা ষড়যন্ত্র করবেন, ষড়যন্ত্র হতে হবে। এই ষড়যন্ত্রের ফলে তারা কি করবেন, তারা ফেডারেল আইন ভাঙবেন। এটা কিন্তু এটার অংশ। তার মানে তারা আইন ভাঙবেন এবং আইন ভাঙার পরে চতুর্থ যে এলিমেন্টটা হবে, তারা কিন্তু একটা সিস্টেমিক সোর্স অফ, একটা স্ট্রিম অফ ইনকাম পাবেন। আপনি যদি সেই হিসাবে দেখেন তাহলে কিন্তু আওয়ামী লীগ যা যা করেছে সবকিছুতে অর্গানাইজড ক্রাইম, এগুলো সব অর্গানাইজড ক্রাইম। এবং আমাদের দেশে যখনই একটা পার্টি পাওয়ারে আসে, হোয়াট দে ডু, আপনি যদি রিকো অ্যাক্ট অনুযায়ী দেখেন তাহলে এটা অর্গানাইজড ক্রাইম, এটা অর্গানাইজড ক্রাইম। সো আমি মনে করি আওয়ামী লীগকে ধরা উচিত অর্গানাইজ ক্রাইম আউটফুট হিসাবে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত এবং আমি ওইটার পক্ষে। আপনি যেইভাবে ব্যান করে দেওয়ার পক্ষে আমি না, তবে আমি মনে করি তাদের বিরুদ্ধে এটা করা উচিত। আচ্ছা, ফাইনালি আমি বলতে চাই ছাত্রদের ব্যাপারে। ছাত্ররা একটা বিশাল ভুল করেছে, এটা ছাত্ররা বোঝে। ছাত্ররা যেটা করেছে, যে ছাত্ররা সেটা জানতো না তখন, ছাত্ররা ডক্টর ইউনূসকে চুজ করেছে, এটা ঠিক আছে। কিন্তু ডক্টর ইউনূসকে ছাড়া তারা উপদেষ্টাদের নাকি তারা পছন্দ করে নাই, তারা ওইটা সিলেক্ট করে নাই। উনি যখন যাদেরকে উনি সিলেক্ট করে এনেছেন তারা কিন্তু সম্পূর্ণভাবে এই কাজের জন্য যোগ্য নন। আমি আপনাকে একটা কথা বলি, ইনারা যে সময় প্রমোশন পেয়ে পেয়ে উপরে উঠেছে, সে সময়ের কিন্তু যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল, সে সময় যে লিডারশিপ ছিল, তারা ছিল করাপ্ট লিডারশিপ। উনারা করাপ্ট লিডারশিপকে খুশি করে করে জেনারেল হয়েছেন বা সেক্রেটারি হয়েছেন। এটা মনে রাখতে হবে। উনারা ওই করাপ্টের সাথে কাজ করেছে। আর আমাদের এখানে যারা কাজ করেছে, আমরা ধরেন যারা বিপ্লবী ছিলাম বা বিদ্রোহী ছিলাম, আমরা তো কখনোই ওই ধরনের লিডারশিপের সাথে কাজ করব না। সো উনি তো কখনোই একটা জেনারেল পাবেন না যে অনেস্ট, এটা উনি পাইতে পারেন না। মুস্তাফিজ ভালো বলতে পারবে আমার থেকে। আমি এই একইভাবে আমি জেনারেল কথা বলবো, আমি সচিবের কথা বলতে পারি, এটা পাবেন না আপনি। আপনি ওই ধরনের লোককে পাবেন না যারা এন্টারপ্রাইজিং, যারা হার্ডি এবং যারা করবে। কারণ ওই ধরনের লোককে আওয়ামী লীগ কখনোই পজিশনে বসায় নাই। কারণ আওয়ামী লীগ চেয়েছে যে তার দাস হবে যারা। আপনি দাসদেরকে বসিয়েছেন, দাসদেরকে বসে আপনি দাসত্ব পাবেন। দ্যাট ইজ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। এখন আমাদের ছাত্ররা কি করছে, ওরা যতই বিএনপিকে গালি দিক, যাকেই দিক, ওদের মেইন সমস্যা হচ্ছে ওদের উপদেষ্টা পরিষদ। কারণ ওদের উপদেষ্টা পরিষদই কিন্তু ওদের স্বপ্ন ভাঙার সম্পর্কে মানে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। সুতরাং সেটা তাদেরকে বুঝতে হবে। এবং তারা যদি, আমি যেমন বলবো যে মাহমুদুর রহমান ভাই আছেন, উনি নিবেন কি নিবেন না সেটা অন্য কথা। আমি কিন্তু বলতে চাই, পিনাকি ভট্টাচার্যের কথা বলতে চাই, আমি মুস্তাফিজের কথা, মানে কনকের কথা, এটা এখন বলছে। এখন সার্জিসও সেদিন বলেছে যে যারা বিদেশে কথা বলেছে, দেশে কথা বলেছে সেই সময়, তারা তো অংশীজনরা বিপ্লবকে ধারণ করে। আপনি যে বিপ্লবকে ধারণ করে সেই তো এই দায়িত্ব পাওয়ার যোগ্য। মাহমুদ ভাই পাওয়ার যোগ্য, পিনাকি পাওয়ার যোগ্য। সে হবে এন্টারপ্রাইজিং, পিনাকি হবে এন্টারপ্রাইজিং, এরা তো এন্টারপ্রাইজিং হবে না। আমি এটুকু বলে শেষ করতে চাই। যে আমরাও শেষ করি। তিনজনকে অসংখ্য ধন্যবাদ।